আসসালামু আলাইকুম। আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ভাষার প্রথম ক্লাসে স্বাগতম। তো এটা আমাদের লেকচার 1। তো আমি এটা একটু লিখে দিই। লেকচার 1। তো আমি একটু অন্য স্টাইলে প্রোগ্রামিংটা করাবো। মানে আমি আগে লজিক বিল্ড আপ করিয়ে নেব, তারপরে আসল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাব। তো তার আগে আমরা কিছু থিওরি জিনিস দেখে নেব। আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি। আমি থিওরি পার্টটা দ্রুত করাবো, লজিক বিল্ডটাও আমি দ্রুত করাবো, তারপরে টাইম নিয়ে আমি আসল যে প্রোগ্রামিং আছে, ফ্লোচার্ট আছে, অ্যালগরিদম আছে, সেগুলো করাবো। তো মোটামুটি একটু টাইম লেগে যাবে, অত বেশি টাইম না লাগানোরই চেষ্টা করব। তো চলো দেখি কেমন টাইম হয়। তো প্রথমে আমরা কিছু থিওরি পার্ট পড়বো, যেগুলো প্রোগ্রামিং সম্পর্কে আমাদের আর একটু ধারণা বৃদ্ধি করবে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ কি জিনিস। মেশিন ল্যাঙ্গুয়েজ খুবই সহজ জিনিস। এতদিনে আমরা এই জিনিসটা অবশ্যই জানি যে একটা কম্পিউটার কেমন ভাষা বোঝে বলো তো। একটা কম্পিউটার, আমি একটা কম্পিউটার সুন্দর করে রেখে দিই। এই যে এটা ধরো একটা কম্পিউটার, আর একটু সুন্দর করি। এই যে এটা হচ্ছে একটা কম্পিউটার। কম্পিউটার এর তো ব্রেন আছে, ব্রেন এর প্রসেসরই তো এর ব্রেন, তাই না? তো এর ব্রেনে কেমন ভাষা কাজ করে বলো তো। এর ব্রেন কিন্তু শুধুমাত্র বুঝতে পারে 0 আর 1, এই দুইটা জিনিস। এই দুইটা ছাড়া আর কিছুই বুঝতে পারে না। তো কম্পিউটার যদি শুধুমাত্র 0 আর 1 বুঝতে পারে, তাহলে কম্পিউটার তো একটা মেশিন। তাহলে কম্পিউটার যেই ভাষাটা বুঝতে পারে সেটা হচ্ছে মেশিন ভাষা। মানে মেশিন ভাষা হচ্ছে এমন একটা ভাষা যে ভাষা শুধু 0 আর 1 দিয়ে রচিত। এটা আমি লিখে দিই, শুধু 0 ও 1 দিয়ে রচিত। মেশিন ভাষার আরো এক্সট্রা স্তর আছে, মানে এর থেকে আরেকটু উন্নত মেশিন ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো শুধু 0 1 না, আরো কিছু জিনিসপাতি দিয়ে তৈরি, কিন্তু সেইগুলো মানে মোটামুটি অনেক ঝামেলারই। মানে মেশিন ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা মানুষ সহজে বুঝতে পারবে না, সহজে না, কখনোই বুঝতে পারবে না, এমন একটা অবস্থা। বুঝতে হয়তো পারবে, মানে ধরো আমি সিম্পল একটা জিনিস লিখবো, ধরো আমি যে কোনো কিছু একটা লিখবো, ধরো রেডিয়েন্ট স্কুল, এই জিনিসটা আমি লিখবো। এই জিনিসটুকু লিখতে গিয়ে মানে অনেক কয়টা 0 আর 1 লাগে। আমি যদি তোমাকে একটু দেখাই, আমি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করছিলাম যে আমি মেশিন ল্যাঙ্গুয়েজে যদি রেডিয়েন্ট স্কুল লিখতে চাই তাহলে কেমন হবে কোডটা। এই যে দেখো, এই ধরনের জিনিস দিয়েছে, 0 1 0 1 0 0 1 0, এভাবে করে অনেক কিছু। এখানে আবার রেডিয়েন্ট স্কুলের প্রত্যেকটা অক্ষরের জন্য 0 1 0 1 কিমি অনেক কিছু করে উঠে তারপর এই কোডটা লেখা হয়েছে। মানে এটা শুধুমাত্র বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা মোটামুটি পড়াশোনা করব, আমরা শুধুমাত্র 0 আর 1 এরটাই পড়াশোনা করব। মানে কি জিনিস তাই খালি জেনে রাখবো। আর এর থেকে আরেক রকম মেশিন ল্যাঙ্গুয়েজও আছে। এই যে এটা তো নর্মাল 0 1 দিয়ে তৈরি মেশিন ল্যাঙ্গুয়েজ। এই যে এটা এটা আর এটা, মানে তিনটা জিনিস মিলিয়ে, মানে এত কিছু লেখার পরে আমি শুধুমাত্র এই জিনিসটুকু প্রিন্ট করতে পারবো, মানে এই রেডিয়েন্ট স্কুল এইটুকু খালি দেখাতে পারবো। বুঝতে পারছো? HTML এ তো শুধুমাত্র এই জিনিস লিখে দিচ্ছিলে, কাজ হয়ে যাচ্ছিল। আর মেশিন ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস শুধুমাত্র 0 আর 1 দিয়ে রচিত হয়। সেই 0 আর 1 দিয়ে যদি আমি রেডিয়েন্ট স্কুল কথাটা লিখতে চাই, তাহলে আমার এত কিছু লিখতে হবে। এই যে একদম এখান থেকে শুরু করে এত সব 0 1 0 1। এই পাশের এগুলো একটু এক্সট্রা জিনিস, এগুলো আমাদের না জানলেও হচ্ছে। তো এইসব 0 1 দিয়ে এখানে আবার 0 1, আর এখানে প্রত্যেকটা অক্ষরের জন্য অনেক করে 0 1। তো এটা হচ্ছে মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পারছো। তো তাহলে কি মেশিন ল্যাঙ্গুয়েজ মানুষের বোধগম্য না? এটা তুমি নোট করে রাখতে পারো। আমাদের অত বেশি তথ্য জানা লাগবে না, মোটামুটি যেটুকু তথ্য জানলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, সেটুকু জানলে হবে। বইয়ে তো একদম তথ্য দিয়ে ভরানো আছে, এত বেশি আমাদের না জানলেও হবে। তো তাহলে এটা কি মানুষের বোধগম্য না? মানুষের বোধগম্য না। তো আশা করি বোঝা গেল মেশিন ল্যাঙ্গুয়েজ কি জিনিস। তো এবার আমরা যাব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এখন কম্পিউটার তো শুধুমাত্র 0 আর 1 বুঝতে পারে। এখন আমরা যদি এমন কোন একটা ভাষা আবিষ্কার করতে পারতাম, মানে মানুষ ভাবলো এই জিনিস যে আমরা যদি এমন কোন একটা ভাষা আবিষ্কার করি, এটা ধরো একটা নতুন ভাষা, ধরো এটা হচ্ছে নিউ ল্যাঙ্গুয়েজ। সেই ভাষা কি হবে, মানুষ সেই ভাষাটা বুঝতে পারবে, মানে নিজে লিখতে পারবে। আর এমন একটা মেশিন আমরা আবিষ্কার করলাম, সেই মেশিনটা এই ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারে বোঝার মতো ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে দেবে। মানে ধরো আমরা ধরো লিখলাম যে, আমরা ধরো এই রেডিয়েন্ট স্কুলটাই লিখলাম। এই রেডিয়েন্ট স্কুলটা লেখার পরে এমন একটা মেশিন আছে, মানে এটা ধরে নাও, এটাকে আমরা ট্রান্সলেটর বলি, মানে অনুবাদক। ট্রান্সলেটর ট্রান্সলেটর কি করে বলো তো? একটা ভাষা থেকে আরেকটা ভাষায় রূপান্তর করে না? ধরো বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর কি করে, বাংলা ভাষাকে ইংলিশ ভাষায় রূপান্তর করে। তো এমন অনেক ট্রান্সলেটর আছে যেগুলো আমরা যে ভাষাটা লিখি সেখান থেকে মেশিন ভাষা তৈরি করে
কম্পিউটারকে দেয়। মানে আমরা বাইরে থেকে আমাদের বোঝার মতো ভাষায় দেবো। ধরো আমি রেডিয়েন্ট স্কুলে লিখলাম, সেটা ট্রান্সলেটর কি করবে, সেটাকে 0101 এসবে কনভার্ট করে, মানে 0101-এ কনভার্ট করে তারপরে কম্পিউটারের মধ্যে ইনপুট আকারে দিবে। তাহলে এমন কিছু ভাষা তো আবিষ্কার করা লাগবে যে ভাষা মানুষ বুঝতে পারবে। মানুষ যদি বুঝতে নাই পারে, মেশিন ভাষা তো মানুষ বুঝতে পারে না, তাহলে এমন কোনো একটা ভাষা অবশ্যই আবিষ্কার করতে হবে যেটা মানুষ বুঝতে পারবে। আর মানুষ যখন বুঝতে পারবে তখনই তো মানুষ ওই বোঝা ভাষাটা দিয়ে প্রোগ্রামিং করতে পারবে, মানে অনেক প্রোগ্রাম লিখতে পারবে, সেই প্রোগ্রাম অনুযায়ী কম্পিউটার কাজ করবে। তো এই জিনিসটা আর কম্পিউটার বুঝবে না, তাই না? সরাসরি তো বোঝে না। এই মানুষ যে ভাষাটা বোঝে সেই ভাষাটা আগে ট্রান্সলেটরের মধ্যে যাবে, সেই ভাষাটা ট্রান্সলেট হয়ে কম্পিউটারের বোঝার মতো ভাষা তৈরি হবে, মানে মেশিন ভাষা তৈরি হবে। মেশিন ভাষায় তো 0 আর 1, মানে আমাদের বোঝার ভাষা থেকে ট্রান্সলেটর দিয়ে মেশিন ভাষা তৈরি হবে, তারপর সেটা কম্পিউটারের মধ্যে যাবে, আর কম্পিউটার তখন আমাদের কথা মতোই কাজ করবে। কিন্তু এটা একদম প্রত্যক্ষভাবে না, এটা কিন্তু পরোক্ষভাবে। তাই না? এটা কিন্তু পরোক্ষভাবে পরোক্ষভাবে কারণ আমাদের যে বোঝার ভাষা সেটা কম্পিউটার বোঝে না, কম্পিউটার যে ভাষা বোঝে সেটা আবার আমরা বুঝি না। তাহলে আমাদের এই ভাষাটা ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট হয়ে যাবে কম্পিউটার বোঝার মতো ভাষায়, সেই ভাষা অনুযায়ী কম্পিউটার কাজ করবে। আশা করি বোঝা গেল যে মেশিন ভাষা থেকে আমরা কেমনে, মানে মানুষ কেমনে প্রোগ্রামিং ভাষার সূচনা করলো। তো সেই সূচনাটাই হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সরাসরি কম্পিউটার বোঝে না, কিন্তু মানুষ বোঝে। মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি যদি তোমাকে উদাহরণ দেখাই, এটা তোমার বোঝা লাগবে না যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেমনে কোডিং করে, কি করে। শুধুমাত্র এটা জানো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানুষ কিছুটা বুঝতে পারে, কিছুটা, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও কঠিন, মানে এত সহজ না। মানে আমরা যে সি ল্যাঙ্গুয়েজ শিখবো সেটার মতো এত সহজ না, তারপরেও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানুষ বুঝতে পারবে কষ্ট করে হলেও। মানে এটা মানুষের বোধগম্য, মানে মানুষ বুঝবে, এটা মানুষ বুঝতে পারবে, মানুষ বুঝতেও লিখতে পারে। মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মানুষ কোডিং করতে পারে, মানে মানুষ বুঝতে পারে, কম্পিউটার পারে না। তো আশা করি বোঝা গেল। এখন কম্পিউটার পারে না, এটা সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হলো ট্রান্সলেটর। ট্রান্সলেটরের মাধ্যমে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিসে রূপান্তরিত হয় বলতো? মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়। মানে 0 আর 1-এর যে ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝতে পারে সেটা রূপান্তরিত হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়। এগুলো একটু লিখে রাখো তাহলে ভালো হবে। মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়। আশা করি বোঝা গেল। তো এটুকু যদি বুঝতে পারো তাহলেই হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে খুব সহজ তাও না। আমি তোমাকে যদি এবার উদাহরণ দেখাই, দেখো আমি লিখছিলাম যে আই ওয়ান্ট টু রাইট, যদি দেখতে না পারো একটু বড় করে দেখাই, আই ওয়ান্ট টু রাইট রেডিয়েন্ট স্কুল ইন অ্যাসেম্বলি সি পাইথন কোড। মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও লিখতে বললাম, সিতেও লিখতে বললাম, পাইথনেও লিখতে বললাম। তো অ্যাসেম্বলিটা কেমন দেখো, অ্যাসেম্বলি শুধুমাত্র এই রেডিয়েন্ট স্কুল লেখার জন্য অ্যাসেম্বলিতে দেখো এত কিছু লেখা লেগেছে, অনেক কিছু। এগুলো কিন্তু বোঝাও কঠিন, তারপরেও মানুষ বুঝতে পারবে। দেখো এগুলো তো মানুষের বোঝার মতো ভাষায়, তাই না? সেকশন ডট ডাটা মেসেজ ডিবি রেডিয়েন্ট স্কুল, কমা দিয়ে 0 × এমএসজি, তারপরে একটা আন্ডারস্কোর লেন ইকু, তারপরে একটা $সাইন, আবার একটা হাইপেন মেসেজ সেকশন ডট টেক্সট গ্লোবাল আন্ডারস্কোর স্টার্ট। তো এমন করে কিন্তু অনেক কিছু লেখা লেগেছে, নিচেও কিন্তু আরো একটা অংশ লেখা লেগেছে। মানে এটুকু শুধুমাত্র কোড লেখার জন্য, আর অ্যাসেম্বল আর রান করার জন্য। অ্যাসেম্বল মানে হলো সব কোড একসাথে করে কম্পিউটারে পাঠানো আর কি, এমন কিছু একটা। আর রান করা মানে তো চালানো, তো সেটার জন্য আরো কোড লেখা লাগে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও কিন্তু এত সহজ না, বুঝতে পারলে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও মোটামুটি খুবই কঠিন, কিন্তু এটা মানুষ খুব কষ্ট করে যদি পড়াশোনা করে তাহলে বুঝতে পারবে। মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মূলত ধরে নেওয়া, মানে আমাদের বইয়ে যে কথা বলা আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে ধরে নেওয়া যে প্রোগ্রামিং এর শুরু। এখন শুরুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো মানুষের বুঝতে একটু কষ্ট হবে, আস্তে আস্তে আরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে যেগুলো মানুষ সহজে বুঝতে পারে, আর কম্পিউটারে বুঝতে একটু কষ্ট হয়ে যায়, সে কারণে ট্রান্সলেটর ব্যবহার করা হয়। মানে আস্তে আস্তে মানুষের বোঝার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে তৈরি হয়েছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এইটুকু বুঝলেই হবে। চলো আমরা এবার সামনে গাই। এবার আমরা সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করবে। এতক্ষণ যে ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কথা বললাম, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র কম্পিউটার বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না। বুঝতে পারতে পারে যদি মানুষের খেয়ে দেয় কোনো কাজ না থাকে, সারাদিন যদি 0 1 0 1 নিয়ে পড়ে থাকে তাহলে বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও মোটামুটি তেমনই, মানুষের বোঝা খুবই কঠিন, কিন্তু তাও মানুষ বুঝতে পারে। আর কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, সরাসরিটা লিখে দিই, কারণ কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 বোঝে, অন্য কিছু বোঝে না। তো অন্য কিছু বোঝানোর জন্য কি করতে হবে? ট্রান্সলেটর ব্যবহার করতে হবে। ট্রান্সলেটরের মধ্যে মানুষের বোধগম্য ভাষাটা দিতে হবে, আর ট্রান্সলেটর সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে কম্পিউটারকে দিয়ে দেবে, আর কম্পিউটার সেই অনুযায়ী কাজ করবে। তো মোটামুটি বেসিকটা ক্লিয়ার হলো।
এবার আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও দেখব। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মোটামুটি 3 ধরনের লেভেলে ভাগ করা যায়। একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা মিড লেভেল, একটা হাই লেভেল। তো লো লেভেল হচ্ছে কম্পিউটারের বোঝা সহজ, মানুষের বোঝা একটু কঠিন। তো কম্পিউটার বাদ দাও, মানুষেরটাই চিন্তা করো, মানুষের বোঝা একটু বেশি কঠিন লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো। মিড লেভেল মোটামুটি সহজ, আবার মোটামুটি কঠিন। আর হাই লেভেল হচ্ছে মানুষের বোঝা একটু বেশি সহজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বলে শুধু ল্যাঙ্গুয়েজ বলা ভালো, কারণ লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজও আছে। আমি এটা একটু ছোট করে দিই, এই যে, তাহলে পুরোটুকুই নিয়ে যাই, এই যে, আর এটাকে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে। আমরা তখন যেটা শিখলাম, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হতে হবে এমন না, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্তর, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারো, কারণ কারোর যদি খেয়ে দিয়ে কাজ না থাকে তাহলে সে 0 1 0 1 দিয়ে প্রোগ্রামিং করতে পারবে, কিন্তু একদম প্রায় অসম্ভব জিনিস এটা, তারপরেও ধরে নেওয়া যায় যে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে প্রোগ্রামিং রাখলেও সমস্যা হতো না। তো দেখো, লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা রাখতে পারি, আরও আছে হয়তো বা, মানে অনেক কিছুই আছে, মানে এত সহজে তো আর কোনো কিছু তৈরি হয় না, আস্তে আস্তে অনেক তৈরি হয়েছে। আমরা আমাদের স্বল্প জ্ঞানে আমরা শুধু এইটুকু মনে রাখবো, লো লেভেলের মধ্যে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আরও আছে, সমস্যা নেই, আমরা শুধু এই দুইটাই মনে রাখি। মিড লেভেলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সি, সেটা। আর হাই লেভেলের মধ্যে আমরা ধরো C++, পাইথন, এগুলোই মনে রাখলাম। বইয়ে আরও আছে, সেগুলো বইয়ে রিডিং পড়লেই হয়ে যাবে। তো আমি মোটামুটি বোঝানোর জন্য এগুলো একটু দিচ্ছি। তো ল্যাঙ্গুয়েজকে আমরা 3টা স্তরে ভাগ করতে পারি, একটা হচ্ছে লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। লো লেভেল মানুষের বোঝা সবচেয়ে কঠিন, মিড লেভেল মোটামুটি সহজ মোটামুটি কঠিন, আর হাই লেভেল আর একটু বেশি সহজ বোঝা। তো লো লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো তো মানুষের বোঝা কঠিন। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা একটা জিনিস মনে রাখা উচিত, এটা হচ্ছে যে হার্ডওয়্যারটা আছে, মানে হার্ডওয়্যার। এখন কম্পিউটারই বললো আর যে কোনো মেশিনই বললো, সব কিছুই তো মেশিন ল্যাঙ্গুয়েজই বোঝে, তাই না? যদি আমি বলি যে একটা টেলিভিশন, টেলিভিশন না, যে কোনো একটা ধরো রোবোটিক জিনিসপাতি, ধরো কেউ একজন কোনো একটা রোবট বানালো, এমন একটা রোবট বানালো, এই রোবটের মধ্যে তো প্রোগ্রামিং করা যাবে, রোবোটিক্সের মধ্যে এগুলো পড়ানো হয় আর কি। তো রোবটের মধ্যে প্রোগ্রাম লিখে লিখে দেওয়া হয়, আর রোবট সে অনুযায়ী কাজ করে। তো তো এই রোবটটাও তো একটা মেশিন, তাই না? এটা তো একটা হার্ডওয়্যার, তাই না? সফটওয়্যার তো না, এটা একটা হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, আর কিছুই বোঝে না। তাহলে বুঝতে পারলে, যে শুধু কম্পিউটার না, যে কোনো হার্ডওয়্যারের ক্ষেত্রে এটা সত্য যে সে শুধু 0 আর 1 বুঝতে পারে। তো হার্ডওয়্যার আর প্রোগ্রামিং, হার্ডওয়্যার আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো। মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো খুব বেশি কঠিনও না, খুব বেশি সহজও না। বুঝতে পারছো? মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো খুব বেশি কঠিনও না, খুব বেশি সহজও না, তারা একদম মধ্যম স্তরের। আর তারা হার্ডওয়্যারের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পর্ক স্থাপন করে। তো এটা একটু মনে রাখো। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো মানুষের বোঝা একটু বেশি সহজ, মানে আরো সহজ বলা যায়, মানে এটা হচ্ছে আরো সহজ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সি ল্যাঙ্গুয়েজটা না, এই সি ল্যাঙ্গুয়েজ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ থেকেই পরবর্তীর যত ল্যাঙ্গুয়েজ আছে সব কিছু তৈরি হয়েছে। মানে যে পাইথন আমরা ব্যবহার করি, আমরা C++ ব্যবহার করি, মানে এগুলো ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো একটু বেশি সহজ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এগুলো তৈরি হয়েছে সি দিয়ে। মানে সি দিয়ে কোডিং করে 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 এই পাইথন তৈরি করা হয়েছে। পাইথনের মাধ্যমে আমরা কোডিংই করি, কিন্তু সেই সিস্টেমটা তৈরি হয়েছে সি থেকে লিখে, মানে অনেক কষ্টের কাজ কিন্তু এটা। মানে সি থেকে এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে যেটা সি এর চেয়েও সহজ। বুঝতে পারছো জিনিসটা তাহলে কেমন? তো সি থেকে যেহেতু সব তৈরি, সে কারণে বলা হয়, সি কে বলা হয় দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস, বা অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, যেটাই বলা হোক। বুঝতে পারলে সিটা এতই জনপ্রিয় আর এতই গুরুত্বপূর্ণ। আর দুর্ভাগ্যবশত আমরা সিটাই শিখবো। পাইথন যদি হতো তাহলে জিনিসটা আরো সহজ হতো। কেমন, আমি যদি তোমাকে উদাহরণ দিই, লো লেভেল তো আমরা দেখলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ কেমন হয়, অ্যাসেম্বলি কেমন হয়। মিড লেভেলটা দেখবো আর হাই লেভেলটা দেখবো। দেখো আমি ওইখানে আরেকবার নিয়ে যাই তোমাকে। দেখো এখানে কিন্তু আমি বলছিলাম আই ওয়ান্ট টু রাইট রেডিয়েন্ট স্কুল ইন অ্যাসেম্বলি, সি, পাইথন, এই তিনটা। দেখো তো তুমি একটু, অ্যাসেম্বলি আছে লো লেভেলে, সি আছে মিড লেভেলে, পাইথন আছে হাই লেভেলে। তো কোনটার কোডিং কেমন হয় দেখো তো একটু।
মানে এগুলো তোমার মনে রাখা লাগবে না, এমনি শুধু দেখো। অ্যাসেম্বলিতে তো দেখালামই তো, এটা অনেক ঝামেলাপূর্ণ কি যেন লিখে অনেক বড় করে করেছে। সি ল্যাঙ্গুয়েজে যদি রেডিয়েন্স কোড লিখতে চাও তাহলে এই যে 3-4 লাইন লিখলেই হয়ে যাবে। আর পাইথনে এটা দেখলে তোমার একটু কষ্ট লাগবে না, পাইথনে এই যে দেখো 1 লাইন প্রিন্ট রেডিয়েন্স কোড শেষ। আর সিতে একটু 3-4 লাইন কাজ কাম করতে হয়। মানে সি যেহেতু মধ্যম স্তরের ভাষা, খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। আর পাইথন দেখো, পাইথন তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা মানুষ আরো বেশি বোঝে, আরো সহজ এটা। তো এটা যদি তুমি পাইথন শিখতে তাহলে দেখতে 1 লাইনে কাজ হয়ে যেত। তো প্রথমে একটু মনটা খারাপ করে দিলাম, মন খারাপের কোনো কারণ নেই, আমরা খুব সহজ করে শিখবো। তো সিটাই আমাদের এখন শিখতে হবে। তো মোটামুটি আমাদের বেসিক গেল যে এটা কেমন হবে। তো এগুলো আমাদের জানা জিনিস ছিল। আর একটা জিনিস আমি বলে দিই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি ছিল বলতো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজের একটু মানে মেশিন ল্যাঙ্গুয়েজটা থেকে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ তো মানুষ বুঝতে পারে না, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানুষ বুঝতে পারবে, কিন্তু তারপরে বোঝা অনেক কঠিন। সে কারণে মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুইটাই একটু লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। মানে মেশিন ল্যাঙ্গুয়েজ মানুষ একেবারেই বুঝবে না, মানে বোঝা একদম প্রায় অসম্ভব, খুবই কষ্ট করলে বোঝা যেতে পারে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও মানুষের বোঝা কষ্ট, তারপরেও সম্ভব। তো সে কারণে এই দুইটা লো ল্যাঙ্গুয়েজ, মানে লো লেভেল। এখন একটা জিনিস তোমাকে বলছিলাম না, ওর কি হলো? দাঁড়াও একটু চার্জে দিয়ে দিই, না হলে আমার এই সমস্যাটা বারবার হয়। এই যে দেখো, এতক্ষণ পর এই জিনিসটা চেঞ্জ হলো, আমি ক্লিক করলাম, দাঁড়াও আমি একটু চার্জে দিয়ে দিই। এই যে মনে হয় হয়ে গেছে। আচ্ছা কোনে ছিল আসলে এটা? এই যে এবার দেখো সুন্দর মতো কাজ করছে। তো আমি কি বললাম, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানুষ বুঝতে পারে, মানে মানুষ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে পারে। আর প্রথমে কি বলছিলাম বলতো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার বুঝতে পারবে না, তাই না? কম্পিউটার শুধুমাত্র এই লোকেরই বুঝতে পারে, আর কারোর বুঝতে পারে না। তো এই লোকের যদি কম্পিউটার বোঝাতে হয় তাহলে ট্রান্সলেটর লাগবে একটা। সেই ট্রান্সলেটরকে আমরা অ্যাসেম্বলার বলি, সেই ট্রান্সলেটরকে আমরা বলি অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলারের কাজ কি তাহলে? অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে এই মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে ফেলে এই অ্যাসেম্বলার। বুঝতে পারলে? আরও ট্রান্সলেটর আছে, সেগুলো আমরা সামনে শিখবো, সামনে আছে দেখো। তার আগে আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলোর পরে আর একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে না আরো বেশি সহজ করার জন্য, মানে মানুষের জন্য আরো বেশি সহজ করার জন্য 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ তৈরি। এটা শুধুমাত্র বইয়ের একটা রিডিং টপিক, অত বেশি বোঝার দরকার নেই। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা আমরা শিখবো 6 অধ্যায়ে, 6 অধ্যায়ে 6th চ্যাপ্টারে আমরা যে শিখবো, 6th চ্যাপ্টারে আমরা যেই ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা হচ্ছে SQL। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে চতুর্থ প্রজন্মের ভাষা। তো এটাকে আমরা আরেকটা জিনিসেও রাখতে পারি 4GL, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এটা বইয়ে একটু রিডিং পড়তে হবে, তাছাড়া আর কিছু না। মানে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ মানে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের চেয়েও আরও বেশি সহজ করার জন্য 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। তো সেটাকে আমরা সংক্ষেপে 4GL বলে ডাকি। মানে 4GL মানে হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ হলো এই যে আমাদের এই SQL, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখবো। আমিও পারি না এটা, একদিন শিখতে গেছিলাম, দেখছি ঘন্টার পর ঘন্টা ভিডিও মানে ক্লাস করা লাগবে, সে কারণে আমি আর করিনি। তো আমরা একসাথে শিখবো, সমস্যা নেই। তো চলো সামনে গাই। তো 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ অত বেশি জানা লাগবে না, মোটামুটি এগুলো আর আগে যা যা শিখলাম সেগুলো জানলে হবে। আর এটা একটু রিডিং পড়ে নিলে হবে বই থেকে। এবার আমরা দেখবো ট্রান্সলেটর। বলছিলাম না ট্রান্সলেটর আছে। দেখো ট্রান্সলেটর কি করে। ট্রান্সলেটর মানুষের বোধগম্য ভাষাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেয়। তো এই ট্রান্সলেটর 3 রকমের। একটা তো আমি বলে দিলাম অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে দেয়। আর কম্পাইলার, ইন্টারপ্রেটার এইগুলো কি করে, অ্যাসেম্বলি তো লো লেভেল ছিল, এই যে মিড লেভেল আর হাই লেভেল এই জিনিসগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য আমরা 2 রকম জিনিস ব্যবহার করি, 2 রকম ট্রান্সলেটর। একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো মূলত ট্রান্সলেটর তো বুঝতে পারছো তাই না? এই যে কোডগুলো, এই মেশিন ছাড়া বাকি সব কোড শুধুমাত্র মানুষ বোঝে, ওই কম্পিউটার বোঝে না। তো এইগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাকে ট্রান্সলেট করে দিতে হবে, ট্রান্সলেট করে এই ভাষায় রূপান্তরিত করে দিতে হবে। সিকেও এই মেশিনে রূপান্তর করতে হবে, C++কেও মেশিনে রূপান্তর করতে হবে, পাইথনকেও মেশিনে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো? তো সেই রূপান্তর করার জন্য ট্রান্সলেটর ব্যবহার করা হয়। তো অ্যাসেম্বলি থেকে মেশিনে যাওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলার। আর বাকি যা কিছু আছে সব কিছুর জন্য এই যে এই দুইটা, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তো কম্পাইলার জিনিসটা কি একটু লিখে রাখো। কম্পাইলার পুরো কোড আগে পড়ে। এতদিনে তো বুঝতে পেরেছো তাই না, HTML করার পর যে আমরা যখন কোডিং করি অনেক লাইনে অনেক কোডিং করি, তাই না? এটা ধরো কোড। তো আমরা
অনেকগুলো লাইনে করি, মানে মানে একটার পর একটা লাইন লিখে আমরা কোডিং করি। তো কম্পাইলার কি করে, পুরো লাইন পড়ে। আর ইন্টারপ্রেটার কি করে, একটা করে লাইন পড়ে, একটা করে লাইন পড়ে ও রান করে। আর কম্পাইলার পুরো লাইন পড়ে তারপর রান করে, পুরো লাইন পড়ে একবারে রান করে। বুঝতে পারছো? এখন আরো দুইটা এক্সট্রা তথ্য দিতে হবে, সেই দুইটা আমি একটু তোমাকে বুঝাই সুন্দর মতো। ধরো ধরো যে আমি তোমাকে বললাম যে ধরো আমি তোমাকে তিনটা কথা বললাম, একটা হচ্ছে বই নিয়ে এসো, ধরো আমি এখানে শুয়ে আছি বা বসে আছি, ধরো আমি এখানে চেয়ারে বসে আছি, এভাবে ধরো বসে আছি, এখানে ধরো আমি বসে আছি, এই যে মানে হেলান দিয়ে বসে আছি, ধরো এভাবে বসে আছি। এখন ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর এখানে ধরো টেবিলে একটা আছে বই আছে, একটা হচ্ছে বই, ধরো মোবাইল আছে, একটা হচ্ছে মোবাইল, তারপর ধরো এক গ্লাস পানি আছে, এটা যদিও বালতির মতো হয়ে গেছে, তারপরেও ধরে নাও। আমি ধরো তোমাকে তিনটা কথা বললাম, বই নিয়ে আসো, তারপর বলছি যে মোবাইল নিয়ে আসো, আর তারপরে আমি বলছি পানি নিয়ে আসো। তিনটা একবারে বললাম, মানে আমি তো কোডিং করার সময় তো, আমরা যখন কোডিং করি সপ্তাহে একবারে কোডিং করি, তাই না? একটার পর একটা লাইন, এমন না যে একটা লাইন করে রান করলাম আরেকটা লাইন করে রান করলাম, এমন না। তো তুমি যদি কম্পাইলার হও, আমি এটা একটু কপি করি এটা। তো আমি কম্পাইলার আর ইন্টারপ্রেটার এই দুইটার পার্থক্য দেখাতে চাচ্ছি। অ্যাসেম্বলার তো আমরা ক্লিয়ার যে অ্যাসেম্বলারের কাজই হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, মানে একটা ট্রান্সলেটর অ্যাসেম্বলার, বাকি দুইটা হচ্ছে এই দুইটা। অ্যাসেম্বলার আমরা ক্লিয়ার, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, দুইটার কাজ একই, উদ্দেশ্য একই, দুইটার একটু পার্থক্য আছে। পার্থক্য কেমন দেখবা? তো ধরো তুমি হচ্ছে কম্পিউটার, আমি হচ্ছে যে কোডিং করছি সে। এখন কম্পিউটারের মধ্যে আমি যদি কম্পাইলার ব্যবহার করি, মানে তুমি ধরো কম্পাইলার, এখন তুমি ধরো কম্পাইলার, তুমি ধরো কম্পাইলার। তো কম্পাইলারের কাজ হলো পুরো কোডটা পড়ে নিয়ে তারপরে রান করা। তো তোমাকে যদি আমি একটা কাগজে লিখে এই তিনটে কমান্ড করি, মানে এই তিনটে জিনিস যদি তোমাকে বললি, তাহলে তুমি কি করবা? তুমি আগে পুরো সবকিছু পড়ে দেখবা, দেখবা এটা বই নিয়ে আসতে বলছে, মোবাইল নিয়ে আসতে বলছে, পানি নিয়ে আসতে বলছে। তো তুমি গিয়ে কি করবা? এভাবে যাবা, গিয়ে বই, পানি, মোবাইল সব নিবা, এসে নিয়ে আমার কাছে এসে এই যে বই, পানি আর মোবাইল তিনটে একবারই দিবা। তো সেটা তো বলা হয়েছে, তাই না? কম্পাইলার পুরো লাইন পড়ে একবারে রান করে। তাহলে তুমি কি বই নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো, পানি নিয়ে আসো, সব তুমি একবারে দেখলে, দেখার পরে বই, পানি, মোবাইল সব একবারে হাতে নিলে, নিয়ে আমার কাছে এসে সব কটা দিলে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। বুঝতে পারছো? এটা কম্পাইলারের কাজ। আর যদি তুমি কম্পাইলার না হয়ে ইন্টারপ্রেটার হইতে, দেখো কম্পাইলার বাদে আরেকটা কি আছে, ইন্টারপ্রেটার। এটা কি হয়, একটা করে লাইন পড়ে ও রান করে। তাহলে তুমি যদি ইন্টারপ্রেটার, তাহলে তুমি প্রথমবার শুধু প্রথম লাইনটা পড়তে, প্রথম লাইন পড়ে যদি তোমার মনে হতো যে হ্যাঁ এটা তো একটা কাজ করতে বলেছে, তাহলে তুমি কি করতে, সেই কাজটাকে করে ফেলতে। তো তুমি যেতে, তারপরে এই যে বইটা নিতে, নিয়ে আমার কাছে এসে বইটা দিতে, বইটা দেওয়ার পরে তুমি এবার দ্বিতীয় লাইন পড়তে, দ্বিতীয় লাইনে দেখো আবার বলছে মোবাইল নিয়ে এসো। তো তুমি কি করতে, আগের বার তো তুমি করেছো, সমস্যা নেই, তুমি এবার এই লাইনের উপর ফোকাস করো, এই লাইনে বলা হয়েছে মোবাইল নিয়ে এসো, মানে এটাও একটা কাজ করতে হবে। তাহলে তুমি কি করলে, আবার গেলে, তারপরে এই যে এখানে এসে মোবাইলটা এবার আমার কাছে দিয়ে গেলে। এরপরে আবার তুমি তৃতীয় লাইন পড়ছো, তৃতীয় লাইনে দেখো লেখা আছে পানি নিয়ে আসো। তো তাহলে কি হবে, এখানে আবার গেলে, যাওয়ার পরে পানিটা নিলে, নিয়ে এসে এবার আমার কাছে পানি দিয়ে গেলে। তো এটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। কম্পাইলারের কাজ হচ্ছে পুরো লাইন পড়ে নিয়ে একবারে রান করবে, মানে রান করার সময় তো একটা একটা করে লাইনই রান করে, কোনো সমস্যা নেই, কিন্তু তার কাজ হচ্ছে পুরো লাইনটাকে পড়ে নেওয়া। পুরো লাইন না, সরি, পুরো কোড পড়ে না, আচ্ছা সরি, একটু দুঃখিত, পুরো কোডটা পড়ে নাই, পুরো কোড পড়ে তারপর একবারে রান করবে। আর ইন্টারপ্রেটার একটা করে লাইন রান করে। তো একটা বেসিক পার্থক্য কি তাহলে বলো তো, কম্পাইলারে রান করতে বেশি সময় লাগে নাকি ইন্টারপ্রেটারে? দেখো তো কোন ক্ষেত্রে কাজ করতে বেশি সময় লেগেছে। তুমি যখন কম্পাইলার ছিলে তখন একবারে গিয়ে একবারে সব নিয়ে চলে এসে আমার কাছে দিয়ে দিলে, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। আর ইন্টারপ্রেটার কি করলো, গেল একটা নিয়ে আসলো, তারপর আবার গেল আরেকটা নিয়ে আসলো, আবার গেল আরেকটা নিয়ে আসলো। তো কোনটায় সময় বেশি লাগবে? অবশ্যই এটার থেকে ইন্টারপ্রেটারের সময় বেশি লাগবে।
তাহলে কম্পাইলারে কোড রান করতে একটু বেশি সময় লাগে, মানে একটু কম সময় লাগে কম্পাইলারে রান করতে টাইম কম লাগে। আমি একবারে লিখে দিই, টাইম কম লাগে। আর ইন্টারপ্রেটার যেহেতু একটা একটা করে লাইন পড়ে তারপরে রান করে, সে কারণে টাইম বেশি লাগে। বুঝতে পারলে? তো এবার কি হবে, এবার আরো একটা পার্থক্য আছে, সেটার জন্য আমি আরো একবার এই জিনিসটা কপি করব। আমি এই জিনিসটা কপি করে নিয়ে আরেকবার কপি করে একটু এই পাশে নিয়ে যাই। তো দেখো আমি এই জিনিসগুলো আবার সরিয়ে দিই, এটা বাদ দিই। আচ্ছা, সমস্যা নেই, এমনই থাকুক। তো এবার ধরো আমি আমার টেবিলে কিছু একটা নেই, এমন কিছু একটা তোমাকে আনতে বললাম। ধরো আমি তোমাকে বললাম যে কি বলবো, কিছু একটা বলি, ধরো বললাম যে কলম নিয়ে আসো। ধরো আমার কলম ফুরিয়ে গেছে, আমার টেবিলে কোনো কলম নেই, এবার আমি বলছি কলম নিয়ে আসো। তাহলে তুমি যদি কম্পাইলার হও তাহলে কি হবে, এটা আমি কপি করি আরেকবার, কপি করে প্রথমবার কম্পাইলার বোঝাবো, এবার ইন্টারপ্রেটার বোঝাবো, তাই না? তো এটা আমি পরে লিখবো না। তো এইগুলো বাদ দিয়ে দিই, এগুলো এখন আর লাগছে না। মোটামুটি কেমন কাজ হয় তা তো বুঝতে পারলে। এবার আমরা দেখবো যে ভুল ধরা আসলে কেমন হয়, মানে ভুল ধরা সম্পর্কিত একটা পার্থক্য আছে, তো সেটা আমরা একটু দেখবো। যদি তুমি কম্পাইলার হও তাহলে তুমি কি করবে, প্রত্যেকটা লাইন পড়বা, প্রত্যেকটা লাইন পড়তে পড়তে কিন্তু তোমার কিন্তু ভুলটা নজরে চলে আসবে। এটা কিন্তু ভুল একটা, তাই না? কোডের মধ্যে আমার কিন্তু এটা একটা ভুল হয়ে গিয়েছে। তো তুমি যেহেতু সবে একবারে পড়ে ফেলছো, তাই তুমি রান করার আগেই, মানে তুমি কি আমার এই লেখাটা পড়ে নিয়ে আনা শুরু করে দেবা, নাকি আমাকে প্রথমে বলবা এই লেখা পড়ার পরে যে তোমার এই জিনিসটা ভুল আছে, মানে কলম তো নেই, এই জিনিস আমাকে প্রথমে বলবা না? তুমি যদি কম্পাইলার হও, কম্পাইলারের কাজ হলো পুরো জিনিসটাকে পড়ে নিয়ে তারপরে রান করা। এখন পুরো জিনিস পড়তে গিয়ে তুমি দেখছো যে এক জায়গায় আমি ভুল জিনিস আনতে বলছি, তো তুমি আনার আগে তো আগে আমাকে বলবা যে আসলে এই জিনিসটা ভুল হয়েছে, এটা আমাকে আগে বলবা না? তো সে কারণে কম্পাইলারের ক্ষেত্রে কি হয়, কম্পাইলারের ক্ষেত্রে যদি কোডের মধ্যে কোনো ভুল থাকে তাহলে রান করার আগেই ভুলটা দেখিয়ে দেয়, মানে রান হয় না, রান হবে না, বা এটা লাগবে না। এটা হলো ধরে নাও, আচ্ছা ধরে নাও যে রান হলো না, রান হবে না, কারণ কি? কারণ হচ্ছে যতক্ষণ না ভুল সব মানে ঠিক হবে ততক্ষণ কম্পাইলার রান করবে না। কারণ কি, সে তো পুরো কোডটাই তো পড়ে দেখবে, পুরো কোড পড়তে পড়তে এক জায়গায় ভুল হয়ে গেছে, মানে সে আর রান করবে না। বুঝতে পারছো? আর ইন্টারপ্রেটারে কি হবে, ইন্টারপ্রেটার তো প্রথমে দেখবে যে বই নিয়ে আসো বলেছি, তাহলে বই গিয়ে নিয়ে আসলো, মানে ইন্টারপ্রেটার তো একটা করে লাইন পড়ে তারপরে কাজ করে। এরপরে আবার বলছি যে মোবাইল নিয়ে আসো, তাহলে সে মোবাইলও নিয়ে আসলো, এই যে গিয়ে মোবাইলের কাছে গেলে তারপর নিয়ে আসলে। আর এবার দেখো এই দুইটা কাজ করার পরে তখন তুমি দেখছো 3 নম্বর লাইন তো একটা ভুল আছে, তখন তুমি এটুকু কিন্তু রান হয়ে গিয়েছে, এটুকু অলরেডি রান হয়ে গিয়েছে। আর এটা কি হবে, এই 3 নম্বর লাইনে গিয়ে আর রান হবে না। তো কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে এমন একটা পার্থক্য, কম্পাইলার যেহেতু পুরো জিনিসটাই পড়ে নেয়, তাই যে কোনো জায়গায় ভুল থাকুক না কেন সে আর তখন রান করবে না। আর ইন্টারপ্রেটারে কি হবে, ইন্টারপ্রেটার তো মানে অত ভালো মতো করে ওইভাবে দেখে না সবকিছু, প্রথম যে লাইন আছে সেটা কাজ করে, দ্বিতীয় লাইন অনুযায়ী কাজ করে, তারপরে গিয়ে যদি কোনো জায়গায় ভুল দেখে তো সেই ভুলের সময় আর কাজ করবে না। মানে এরপরে যদি আমি সঠিক জিনিসও লিখি তাও আর কাজ করবে না, যখনই ভুলটা হবে তখনই কাজ করা বন্ধ করে দেবে। বুঝতে পারছো? কারণ এরপর ধরো এখানে আমার কাছে আরো একটা ধরো খাতা আছে, তো এবার আমি খাতা আনতে বললাম তোমাকে যে খাতা নিয়ে আসো। এখন তুমি তো এই বই নিয়ে এসো দেখে কাজ করলে, কলম নিয়ে এসো, মোবাইল নিয়ে এসো দেখে তুমি মোবাইলটা নিয়ে আসলে, কলম নিয়ে এসো দেখে তুমি তো আমার কাছে আগে বলবা যে আসলে তোমার ভুল হয়েছে, কলম তো নেই। তো খাতা আনার আগে তো তুমি এই জিনিসটা বলবা, তাই না? তো মোটামুটি এটুকু পার্থক্য মনে রাখো। আমি তো উদাহরণ দিয়ে মোটামুটি বোঝালাম, তাই না? তো পার্থক্য কি, কম্পাইলার যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে রান করে না, কারণ কম্পাইলার তো পুরো জিনিসই পড়ে দেখে। আর ইন্টারপ্রেটারে যতক্ষণ না প্রথম ভুলটা পাওয়া যাচ্ছে ততক্ষণ সে রান করতে থাকবে, মানে সুন্দর মনে সে রান করতে থাকবে, মানে সে কাজ করতে থাকবে, যখন একটা ভুল পাবে তখন আর কাজ করবে না। আশা করি বোঝা গিয়েছে জিনিসটা। আর আরেকটা পার্থক্য আছে, পার্থক্য কি বলতো, কম্পাইলার তো পুরো জিনিস পড়ে নিয়ে তারপরে বলছে যে এখানে ভুল আছে, আমি রান করব না। এখন তুমি যদি আমাকে এসে বলো যে ভুল হয়েছে, তাহলে আমার কিন্তু একটু বোঝা কষ্ট হবে যে ভুলটা আসলে কোন জায়গায়, কারণ তুমি তো কম্পাইলার, তুমি তো রানই করনি, তাই না? তাহলে এখানে ভুল ধরা কঠিন হবে, মানে ভুল ঠিক করা কঠিন, ভুল ঠিক করা কঠিন। বুঝতে পারছো?
আর ইন্টারপ্রেটারে কি হচ্ছিল বলো তো? আমি ভুল ঠিক করা কঠিন কেন বললাম তুমি বুঝবে না যদি আমি ইন্টারপ্রেটারটা বলি। ইন্টারপ্রেটারে কি হয় বলো তো? ইন্টারপ্রেটারে তুমি আগে একটা রান করলে, বুঝলে? তুমি বই নিয়ে আসতে বললাম, বই নিয়ে আসলে, তারপর মোবাইল নিয়ে আসতে বললাম, মোবাইল নিয়ে আসলে, তারপরে আমি কলম নিয়ে আসতে বললাম, তখন তুমি আমাকে বলছো ভুল হচ্ছে। তাহলে আমি তো শিওর যে কলমের এখানেই ভুল আছে। আর কম্পাইলারে কি হচ্ছিল, কম্পাইলার তো পুরো জিনিস পড়ে নিয়ে আমার কাছে এসে বলছে ভুল আছে। তাহলে আমি তো বুঝবো না ভুলটা আসলে বইয়ে নাকি মোবাইলে নাকি কলমে। কিন্তু যেহেতু, কারণ তুমি তো কোনো কাজই করনি, তুমি বইও আনোনি, পানিও আনোনি, কলমও আনোনি, মোবাইলও আনোনি, কোনো কিছুই তো তুমি আনোনি। তাহলে আমার একটু মাথায় একটু বুঝতে কষ্ট হবে না আসলে কোন জিনিসে আমি ভুল বললাম? বইয়ে বললাম, মোবাইলে বললাম, নাকি কলমে বললাম? তুমি তো কোনো কাজই তো করনি, তাই না? যদি তুমি কম্পাইলার হও। আর যদি তুমি ইন্টারপ্রেটার হও তাহলে তুমি বইটা নিয়ে এসেছো, ঠিক আছে, মোবাইলটাও তুমি নিয়ে এসেছো, ঠিক আছে, কলম নিয়ে আসার সময় তুমি আমাকে জানাচ্ছো যে ভুল হয়েছে, তাহলে আমি তো বুঝেই যাব যে অন্যগুলো নিয়ে এসেছো, শুধুমাত্র এই কলমটাই আনোনি, মানে আমার কলমেই ভুল আছে। বুঝতে পারছো? মানে এখানে ভুল ঠিক করা সহজ, ভুল ঠিক করা সহজ। আশা করি বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে পার্থক্য। আমি এখানে যেহেতু লিখিয়ে দিলাম তাই আর এখানে লিখছি না, আচ্ছা লিখিয়ে দিই, ভুল ঠিক করা কঠিন আর ভুল ঠিক করা সহজ। আচ্ছা, তো এটা আমি একটু লিখেই দিই। এটা হচ্ছে ভুল ঠিক করা জটিল বা ভুল ঠিক করা কঠিন, এগুলো রিডিংয়েই পাবা। কিন্তু কেন হয় সেটা আমি একটু মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। কম্পাইলারে ভুল ঠিক করা কঠিন, কারণ কম্পাইলার কোনো একটা ভুল হলে আর কোনো কাজই করবে না, তাহলে তুমি শিওর হতে পারবে না আসলে ভুলটা কোথায়। আর ইন্টারপ্রেটারে ভুল ঠিক করা সহজ, মানে ইন্টারপ্রেটার দিয়ে যদি তুমি কোড রান করো তাহলে যেগুলো সঠিক সেগুলো রান করে ফেলবে, মানে শুরুতে যেগুলো সঠিক, যখনই প্রথম একটা ভুল আসবে তখন আর কাজ করবে না, তাহলে বুঝতে পারবে যে এই কাজ করলো না, সেটাই আসলে ভুল হয়েছে। ভুল ঠিক করা সহজ এখানে। আর রান করতে টাইম কম লাগে কেন, মানে কোনটা দ্রুত গতিতে কাজ করে, মানে কোন কোডটা, মানে কোন ট্রান্সলেটর ব্যবহার করলে কোড দ্রুত গতিতে রান হবে বলো তো? যেটা টাইম কম লাগবে কম্পাইলারে, কারণ কম্পাইলার পুরো জিনিস পড়ে নিয়ে তারপর শুধুমাত্র কাজ করতে থাকে, এই যে দ্রুত কাজ করতে থাকে। আর ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার একটা করে লাইন পড়ে আবার রান করে, একটা করে লাইন পড়ে রান করে, একটা করে লাইন পড়ে রান করে। এই কারণে ইন্টারপ্রেটারে একটু টাইম বেশি লাগে, মানে এটা একটু ধীরে চলে, মানে প্রোগ্রামটা একটু ধীরে রান হয়। তাহলে ট্রান্সলেটর বোঝা গেল। তো আমরা কোনটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব, আমাদের যেহেতু টাইম কম লাগা উচিত তাই আমরা কম্পাইলার ব্যবহার করব। মানে সি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কম্পাইলার ব্যবহার করতে পারি, ইন্টারপ্রেটারও ব্যবহার করা যায়, বইয়ে কম্পাইলারের কথাই বলা আছে। কম্পাইলার নিয়ে আর কিছু শিখতে হবে এমন না, মানে এমনি বোঝানো রয়েছে কম্পাইলার দিয়ে আমরা পাইথন রান করবো তাই। তো আশা করি বুঝে গেছে। আর ভুল ঠিক করা নিয়ে আমাদের চিন্তা করা লাগছে না, কারণ আমরা তো ভুল করব না, তাই না? ভুল হলে আমাদের কোড রান হবে না, মানে কোড রান হবে না এমন না, ভুল না হলে আমাদের মার্ক কাটা যাবে। আর ভুল যদি না করি তাহলে মার্ক দেওয়া হবে। তো আমরা তো চাইবো যে ভুল ঠিক, মানে ভুল না হোক, তাই না? সে কারণে ভুল নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, আমাদের শুধু দ্রুত যাতে রান হয় সেটা নিয়ে চিন্তা করা লাগবে। তো সে কারণে কম্পাইলার ব্যবহার করা মানে বেশি শ্রেয় আর কি। তো এটা তোমার লেখা লাগবে না, কম্পাইলার ব্যবহার করা বেশি শ্রেয়, এটা আমার অপিনিয়ন আর কি। তো চলো সামনে আগাই। তো এবার আর কি কিছু আছে, অ্যালগোরিদম ফ্লোচার্ট। অ্যালগোরিদম হলো, তুমি তো একটা জিনিস কোড আকারে লেখো, তাই না? অনেক কিছু কোড আকারে লেখো। তো সেই কোড আকারে লেখা জিনিসগুলো, মানে কোড না লিখে সেটা যদি 1 2 3 4 দিয়ে তুমি ধাপে ধাপে লেখো, মানে এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো। যদি আমি বলি দুইটা সংখ্যা যোগ করো তাহলে কি হবে? মানে দুইটা সংখ্যা ইনপুট আকারে নিয়ে যোগ করো, তাহলে আমি কি লিখবো? এটা হচ্ছে শুরু করো, শুরু করো। 2 নম্বরে কি হবে? দুটি সংখ্যা, দুইটি সংখ্যা এ ও বি ইনপুট নেই, নাহলে ইনপুট নাও, এমন কিছু একটা। তারপর কি করব? এ ও বি যোগ করো। তারপর কি? এ ও বি প্রিন্ট করো, এটা যোগ করে তো আমার প্রিন্ট করা লাগবে, তাই না? এ ও বি প্রদর্শন করো বা প্রিন্ট করো, প্রদর্শন করো। তো প্রদর্শন করলে তো আমার কাজ শেষ, তাহলে এবার শেষ করো। তো এটা হচ্ছে অ্যালগোরিদম, মানে ধাপে ধাপে কোনো একটা জিনিস সাজানো। আর ফ্লো চার্টও সে একই জিনিস, কিন্তু এটা ধাপে ধাপে না লিখে চার্ট আকারে সাজানো। যেমন শুরুর জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করি, এখানে আমরা স্টার্ট করি। আমার আসলে মনে নেই এই জিনিসটা। হ্যাঁ, এবার ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমরা এই যে এমন চিহ্ন ব্যবহার করি। এগুলো আমরা শিখবো, কিন্তু এখন না, আমরা আগে কোড শিখে নেবো তারপর শিখবো। মানে আমরা একটু উল্টো পদ্ধতিতে করব, মানে মানুষ আগে অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে আমরা আগে কোডিং শিখবো, কারণ সেটা বেশি দরকার। মানে সেটা শিখলে এইগুলোর কিছুই মনে হবে না। তাহলে এটা কি হবে? ইনপুট
ইনপুট a, b, মানে দুইটা সংখ্যা ইনপুট নিয়ে নিলাম। এবার কি করব, কোন একটা প্রক্রিয়া করার জন্য মানে একটা প্রসেস করার জন্য এই আয়তক্ষেত্র এই চিহ্ন ব্যবহার করা হয়। ইনপুট নেওয়ার জন্য এই সামান্তরিক ব্যবহার করা হয়, আর স্টার্ট করার জন্য এই যে চ্যাপ্টা বৃত্ত। তো এগুলো আমরা সামনে শিখবো, সমস্যা নেই, মানে আমি এমনি উদাহরণ দিচ্ছি। তো ইনপুট নেওয়ার জন্য আমার সামান্তরিক, আর প্রসেস মানে কোনো একটা প্রসেসিং করার জন্য মানে কোনো একটা কাজ করার জন্য প্রক্রিয়া করার জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি। তো এখানে আমরা যোগ করবো a ও b, তাহলে a প্লাস b, বা এভাবে লিখতে পারি c সমান a প্লাস b, মানে a প্লাস b করে সেটাকে আমি c বলছি। তারপর কি করব, কোনো একটা কাজ করার জন্য, তাই না? ও আচ্ছা, প্রিন্ট মানে তো আউটপুট, আউটপুট তাই না? আমি বই দেখেই বলছি, আমারই মনে নেই, আমি পরে শিখাবো না। এটা তো আউটপুট তাই না? ইনপুট আউটপুট দুইটার ক্ষেত্রে সামান্তরিক ব্যবহার করা হয়, তাহলে প্রদর্শন তো একটা আউটপুট। তাহলে কি করব, প্রিন্ট এই যে a প্লাস বি লিখতে পারি অথবা c লিখতে পারি। এবার আমি শেষ করব, এই যে এটা আমি কি বলতে পারি, ফিনিশ বা এন্ড। তো অ্যালগরিদম আর ফ্লোচার্ট বোঝা গেল, আশা করা যায়। এবার আমরা সি প্রোগ্রামিং করব। তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমরা যেই ট্রান্সলেটরটা একটু দ্রুত গতিতে রান করে, কম্পাইলার পুরো জিনিস পড়েই নিক, সমস্যা নেই। ভুল ঠিক করা একটু কঠিন হোক, সমস্যা নেই, কিন্তু টাইম কম লাগে যায়, সে কারণে আমরা কম্পাইলার ব্যবহার করব। তো এখান থেকে খুব বেশি কিছু জানা লাগবে না, এখানে আমরা সি কম্পাইলার ব্যবহার করব, মানে সি ল্যাঙ্গুয়েজ কম্পাইল করতে পারে, সেটা হচ্ছে সি কম্পাইলার। তো সি কম্পাইলারের মধ্যে HTML যখন তুমি কোড করছিলে তখন যে ফাইল তৈরি করছিলে সেটা কি হচ্ছিল, সেটা তো অবশ্যই একটা টেক্সট ফাইল, তাই না? টেক্সট ফাইল মানে কি, তার মধ্যে তুমি কোড লিখবা কি। তো টেক্সট ফাইলে HTML এর মধ্যে টেক্সট ফাইলের শেষে কি থাকতো, .html এমন নাম থাকতো না? তো সি ল্যাঙ্গুয়েজের কম্পাইলের মধ্যেও তুমি যে টেক্সট ফাইলটা তৈরি করবা, মানে টেক্সট ফাইলের মধ্যে তো তুমি কোডিংটা করবা, মানে টেক্সট লিখবা এখানে, মানে কোড লিখবা, সেখানে ফাইলের শেষে .c থাকবে। তো উদাহরণ হিসেবে কি লেখা যায়, ধরো আমি যে কোনো একটা কোড, ধরো .c, মানে তুমি যে টেক্সট ফাইলটা তৈরি করবা তার নাম এভাবে হবে। আর এটা যখন তুমি সেভ করবা, মানে কোড লেখার পরে তুমি যখন শিওর হয়ে যাবে যে তুমি কোড লিখে খুব সুন্দর একটা সফটওয়্যার তৈরি করে ফেলছো, কারণ প্রোগ্রাম লিখে তো আমরা সফটওয়্যার তৈরি করি, তাই না? সফটওয়্যার যখন তুমি তৈরি করে ফেলবা তখন তো সেটা উইন্ডোজে রান করতে হবে। মানে একটা জিনিস ভেবে দেখো, যখন একটা উদাহরণ দিই তোমাকে, জাভা নামে একটা কোড আছে, এই কোডে আমরা অ্যাপ ডিজাইন করি, মানে অ্যাপ তৈরি করি। এখন জাভার মধ্যে হয়তো বা জাভা এমন নাম দিতে হয়, আমি ঠিক জানি না, যে জাভার মধ্যে কোড করতে যে টেক্সট ফাইলটা না, সেখানে ধরো .জাভা এমন নাম দিতে হয়, মানে এই নামটা তো যে কোনো কিছু দিতে পারো, আর ডট দিয়ে জাভা দিতে হয় ধরো। এখন এটা তো তুমি কোডিং করার জন্য ব্যবহার করো এই টেক্সট ফাইলটা, এটা যখন তুমি সফটওয়্যার আকারে সেভ করবা তখন তো এটাকে অ্যাপ আকারে সেভ করবা, তাই না? মানে একটা সফটওয়্যার আকারে সেভ করবা। তো জাভা দিয়ে যেহেতু অ্যাপ বানানো হয়, তাহলে তখন এটা কি হয়ে যাবে, code.apk এমন হয়ে যাবে না? কারণ কি, আমরা মোবাইল ফোনে যে অ্যাপগুলো রান করি, সে মানে যে অ্যাপগুলো ডাউনলোড করি বা রান করি ফাইল থেকে, সেগুলো শেষে .apk এমন থাকে না? তো সি ল্যাঙ্গুয়েজেও তাই, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে টেক্সট ফাইল মানে কোডিং করার জন্য যে টেক্সট ফাইলটা আমরা ব্যবহার করবো সেটাই .c থাকবে, ঠিক আছে। তো যখন এটা দিয়ে আমরা সফটওয়্যার বানিয়ে ফেলবো, মানে এটাকে সফটওয়্যার আকারে সেভ করবো, তখন এটার শেষে মানে code.cc লাগে, এটা হবে code.exe। তুমি হয়তো জানো অথবা নাও জানতে পারো যে কম্পিউটার, ল্যাপটপ এসব জায়গায় .exe নামের ফাইল রান হয়। মোবাইলে যেমন .apk রান হয় মানে অ্যাপ আকারে, আর এখানে সফটওয়্যার .exe আকারে রান হয়। exe মানে মূলত এক্সিকিউট শব্দটা থেকে এসেছে। এক্সিকিউট মানে রান করা, ব্যবহার করা, এমন কিছু একটা বোঝায়। তো সেখান থেকে আমরা ল্যাপটপ বা কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার চালানোর জন্য .exe ফাইল ব্যবহার করি। মোবাইলে যেমন .apk অ্যাপ্লিকেশন ফাইল ব্যবহার করি, এখানে তেমন .exe ব্যবহার করি। কিন্তু এটা তো সফটওয়্যার, আর যখন আমরা কোডিং করব তখন যে টেক্সট ফাইলটা ব্যবহার করবো সেটা হচ্ছে .c মতো, মানে যেমন তুমি HTML এর .html লিখতে, তেমন এখানে কোডিং করার জন্য যে টেক্সট ফাইলটা আমরা তৈরি করবো সেটা হচ্ছে .c। আর যখন সেটা থেকে আমরা সফটওয়্যার বানিয়ে ফেলবো, তো সেই সফটওয়্যারটা সেভ করবো .exe আকারে। তো এগুলো এমনি জ্ঞানমূলক আকারে মনে রাখো আর কি, এগুলো থেকে MCQ চলে আসতে পারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, আর এই ভিডিওর পর থেকে আমরা লজিক বিল্ড আপ শুরু করব। লজিক বিল্ড আপ, লজিক বিল্ডিং, আচ্ছা লজিক বিল্ড আপ করবো। লজিক বিল্ড আপ মানে কি, মানে লজিক হচ্ছে এমন একটা জিনিস, ধরো প্রোগ্রামিং করে তোমার কোনো একটা কাজ করতে দিলাম। এখন প্রোগ্রামিং করে ধরো আমি তোমাকে বললাম যে দুইটা সংখ্যা নিতে হবে, সে দুইটা সংখ্যার যোগফল প্রিন্ট করতে হবে, মানে ধরো দুইটা সংখ্যা a আর b, আর তারপর তাদের যোগফল প্রিন্ট করতে হবে।
তো এই জিনিসটা তুমি আসলে লজিক দিয়ে চিন্তা করতে পারো নাকি? মানে আসলে কি কি করতে হবে এটা তুমি চিন্তা করতে পারো নাকি? যে প্রথমে আমি এ ইনপুট নেব, তারপর আমি বি ইনপুট নেব, তারপর আমি এ আর বি যোগ করব, তারপরে সেটাকে প্রিন্ট করে দেবো। অথবা এ আর বি কে আমি সি নাম দেব, তারপরে সেই সিটাকে আমি প্রিন্ট করব। এমন জিনিস তুমি নিজে লজিক আকারে ভাবতে পারো কিনা সেটা আমরা মানে সেটা চেক করার জন্য লজিক বিল্ড আপ কথাটা ব্যবহার করা হয়। এভাবে আধুনিকভাবে মানে এখনকার যুগে বিদেশি বিভিন্ন জায়গায় দেখবা এখানে এই উপায়ে আসলে কোডিংটা করানো হয়। শুরুতে ল্যাঙ্গুয়েজে কি কি লেখা হয় সেটা শেখানো হয় না, কারণ সেটা তো একটু কঠিন। দেখতে তো পারলে যে সি ল্যাঙ্গুয়েজটা মানে মধ্যম রকমের, খুব বেশি কঠিনও না সহজও না। তারপরে আমরা যখন বড় ল্যাঙ্গুয়েজ লিখবো তখন তো একটু কঠিন হয়ে যায়। পাইথন কিন্তু খুবই সহজ। তো পাইথন শেখার সময় একদম আমরা সরাসরি কোডিং করতে পারি, কিন্তু সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভালো উপায় হচ্ছে আগে আমরা এটাকে নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারি কিনা তাই দেখবো। এখন ধরো এমন একটা কোড তোমাকে করতে বললাম যে এ বি সি তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় মানে কোনটা সবচেয়ে বড় সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে আমরা কিভাবে এটা চিহ্নিত করতে পারি? প্রথমে আমরা চেক করব যে এ গ্রেটার দেন বি কিনা, মানে এ বি এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এই দুইটার মধ্যে এ বড়, আর যদি বড় না হয় তাহলে এই দুইটার মধ্যে বি বড়। এখন যদি এটা বড় হয় তাহলে আমরা কি করব? তাহলে এই বড়টার সাথে সি এর তুলনা করবো এবার, এ গ্রেটার দেন সি কিনা। যদি এটা সত্য হয় তাহলে এ সবচেয়ে বড় হয়ে গেল, কারণ কি এ বি এর থেকেও বড়, এ সি এর থেকেও বড়। আর যদি এটা না হয় তাহলে সিটাই এর থেকে বড় হয়ে গেল, মানে এ বি এর থেকে বড়, ঠিক আছে, তো এটার থেকেও বড় হয়ে যাচ্ছে সি। আর যদি বি বড় হতো তাহলে বি এর সাথে সি এর তুলনা করতাম। তো এখন তোমার মাথায় এটা ঢোকার কথা না, মানে কালকে যখন ভিডিও দেবো, কালকে না মানে পরের যে ভিডিওটা আসলে দেবো, আজও দিতে পারি, তো সেই ভিডিওতে আমরা লজিক বিল্ড আপ করা শুরু করব। আশা করি বোঝা গিয়েছে। এই ভিডিওতে শুধুমাত্র থিওরি পার্টটুকু কমপ্লিট করলাম। থিওরি খুব বেশি থিওরি তা না, মোটামুটি যেটুকু বেসিক লেভেলে জানা লাগে এটুকু দিয়ে দেখবা অনেক কিছুই হয়ে যাচ্ছে। মানে বইয়ে যে আজাইরে অনেক কিছু দেওয়া আছে, এত কিছু লাগবে না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।